বিমানটি তখন আকাশে, নিচে আফ্রিকার মাটি অনেক দূরে সরে গিয়েছে। সামনে দীর্ঘ যাত্রা, কিন্তু মাত্র কয়েক মিনিট পরেই এই বিমানের ১৭৫ জন মানুষ এমন এক পরিস্থিতির মধ্যে পড়বে যেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা ক্রমে শূন্য হয়ে আসবে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বিমানের পাইলট জানবে ঠিক কি হতে চলেছে, কিন্তু যাদের হাতে বিমান চলে গিয়েছে তারা কিছুতেই তার কথা বিশ্বাস করবে না। কারণ তারা চাইছে অস্ট্রেলিয়া। ২৩ নভেম্বর ১৯৯৬, ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা। ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং 767 সেদিন নিয়মিত যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। বিমানটির নম্বর 961। গন্তব্য ছিল আইভরি কোস্টের আবিজান। পথে নাইরোবি, ব্রাজভিল এবং লাগোসে যাত্রাবিরতির কথা ছিল। বিমানে ছিল ১৬৩ জন যাত্রী এবং ১২ জন কর্মী, মোট ১৭৫ জন। এবং ককপিটে ছিলেন অধিনায়ক লিও লাবাতে এবং সরকারি পাইলট ইয়োনাস মেকোরিয়া। সকাল ৮টা ৯ মিনিট বিমানটি আদিস আবাবা ছেড়ে আকাশে উঠল। প্রথম কয়েক মিনিট সবকিছু স্বাভাবিক ছিল। যাত্রীরা নিজেদের আসনে বসেছিল, কেবিনের কর্মীরা নিয়মিত কাজ করছিল, পাইলটরাও নিজেদের দায়িত্ব পালন করছিল। কিন্তু টেক অফের প্রায় ২০ মিনিট পর একজন যাত্রী হঠাৎ নিজের আসন থেকে উঠে দাঁড়ালো। সে দ্রুত সামনের দিকে এগিয়ে গেল। তার পেছনে আরো দুজন, তিনজনই সোজা এগিয়ে গেল ককপিটের দিকে। তারপর একজন চিৎকার করে বলল, সবাই নিজের আসনে বসে থাকুন, আমার কাছে বোমা আছে। কয়েক মুহূর্তের মধ্যেই তারা ককপিটে ঢুকে পড়ল। সহকারী পাইলট ইয়োনাস মেকোরিয়াকে মারধর করে ককপিট থেকে বের করে দেওয়া হলো। তারপর তারা ককপিটের ভেতর থেকে একটি আগুন নেভানোর কুঠার এবং অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে এলো। বিমানটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তারা অধিনায়ক লিও লাবাতেকে নির্দেশ দিল বিমানের গন্তব্য বদলাতে হবে, তাদের যেতে হবে অস্ট্রেলিয়া। লিও লাবাতে সঙ্গে সঙ্গে বুঝলেন এই যাত্রা সম্ভব নয়। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন বিমানে অস্ট্রেলিয়া পর্যন্ত যাওয়ার মতো জ্বালানি নেই। তখন তার প্রস্তাব ছিল আগে মুম্বাইয়ে নামতে হবে, সেখান থেকে জ্বালানি নেওয়া হবে, এরপর আবার যাত্রা সম্ভব। কিন্তু তিনজনই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করল। তারা বিশ্বাস করেছিল এই বিমান অস্ট্রেলিয়া পর্যন্ত অনায়াসে যেতে পারবে। কেন? কারণ তারা বিমানের ভিতর একটি পত্রিকায় বোয়িং 767-এ টেক অফের সীমা সম্পর্কে পড়েছিল। সেখানে লেখা ছিল বিমানটি দীর্ঘ সময় পর্যন্ত আকাশে থাকতে পারে। তারা ধরে নিয়েছিল বিমানের সেই পরিমাণ জ্বালানি নিশ্চয়ই আছে। কিন্তু তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানত না, একটি বিমান যত দূর যেতে পারে তার মানে এই নয় যে প্রতিটি যাত্রার আগে বিমানের সর্বোচ্চ পরিমাণ জ্বালানি ভরা হয়। সেই দিনের যাত্রাটি ছিল নাইরোবি পর্যন্ত, তারপর আরও কয়েকটি যাত্রা বিরতি। সুতরাং অস্ট্রেলিয়া যাওয়ার মতো জ্বালানি বিমানে ছিল না। লিও লাবাতে সেটা বারবার বোঝাতে চেয়েছিলেন, কিন্তু কোনো লাভ হলো না। তিনজনের কাছে পাইলটের কথা মিথ্যা মনে হলো। তাদের ধারণা পাইলট ইচ্ছা করেই তাদের অস্ট্রেলিয়া যেতে চাইছে না। এরই মধ্যে বিমান নিজের নির্ধারিত পথ থেকে সরে যেতে শুরু করলো। অন্যদিকে লিও লাবাতে জানতেন সময় নষ্ট করার সুযোগ নেই। প্রতিটি মিনিট তাদের আরও জ্বালানি শেষ হয়ে যাওয়ার কথা। তিনি বাইরে যোগাযোগ করার চেষ্টা করলেন, এমনকি নাইরোবির বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গেও যোগাযোগ করলেন। সেখান থেকে পাইলটকে জিজ্ঞেস করা হলো তারা কি মুম্বাইয়ে নামতে চায়। লিও লাবাতে সরাসরি সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কারণ তার পাশে দাঁড়িয়ে আছে অস্ত্র হাতে তিনজন মানুষ। তবুও তিনি তাদের প্রস্তাবটি জানালেন। মুম্বাইয়ে নামার কথা শুনে তারা অস্বীকার করল। তাদের শুধু একটি কথা ছিল, অস্ট্রেলিয়ায় যেতে হবে। এখন লিও লাবাতে বুঝতে পারলেন এই তিনজনকে যুক্তি দিয়ে বোঝানো সম্ভব নয়। তাই তিনি অন্য পথ বেছে নিলেন। তাদের চোখের আড়ালে তিনি এমন একটি জায়গার দিকে বিমান ঘোরাতে শুরু করলেন যেখানে অন্তত জরুরি অবতরণের একটি সুযোগ আছে। আর সেটি ছিল কমোরেস দ্বীপপুঞ্জ। সেখানে ছিল মরণী বিমানবন্দর, কিন্তু হাইজ্যাকাররা তখন জানতো না বিমান আসলে কোথায় যাচ্ছে। তারা ভাবছিল বিমান অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে। আর লিও লাবাতে জানতেন অস্ট্রেলিয়া তো দূরের কথা, এই বিমান কতক্ষণ আর আকাশে থাকতে পারবে সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সময় এগোতে লাগলো, জ্বালানি কমতে লাগলো, আর 961 নম্বর বিমানের সামনে ধীরে ধীরে তৈরি হতে লাগলো এমন এক পরিস্থিতি যেখানে কোনো বিমানবন্দরই হয়তো আর যথেষ্ট কাছে থাকবে না। তারপর ককপিটে প্রথম সতর্ক সংকেত দেখা গেল, জ্বালানি শেষ হওয়ার পথে। লিও লাবাতে জানতেন এখন আর কোনো ভুল করার সুযোগ নেই, কারণ বিমানের ইঞ্জিন একবার বন্ধ হয়ে গেলে এই বিশাল বোয়িং 767 নিজের শক্তিতে আকাশে থাকতে পারবে না। তখন শুধু নিচে থাকবে ভারত মহাসাগর। ককপিটে তখন একটি জিনিসই সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে, জ্বালানি। বিমান উড়ছে ঠিকই, ইঞ্জিনও চলছে, কিন্তু লিও লাবাতে জানেন এই অবস্থাটা আর বেশিক্ষণ চলবে না। তিনি যতবারই বোঝানোর চেষ্টা করছেন তিনজন ছিনতাইকারী ততবারই একই কথা বলছে, অস্ট্রেলিয়া যেতে হবে।
তাদের ধারণা ছিল বিমানটি টানা 11 ঘন্টা পর্যন্ত উড়ার ক্ষমতা আছে, কিন্তু তারা বুঝতে পারেনি একটি বিমানের সর্বোচ্চ উড্ডয়ন ক্ষমতা আর সেই নির্দিষ্ট যাত্রায় পৌঁছানোর জ্বালানি এক বিষয় নয়। লিওলাবাতে তখন সরাসরি অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিলেন না, তিনি আফ্রিকার উপকূলের দক্ষিণের দিকে এগোচ্ছিলেন। তার উদ্দেশ্য একটাই, কাছাকাছি কোনো নিরাপদ জায়গায় পৌঁছানো। কিন্তু ছিনতাইকারীরা জানালার বাইরে তাকিয়ে দেখতে পেল একটি মাটিও দেখা যাচ্ছে না, অর্থাৎ বিমান সমুদ্রের উপর দিয়ে অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে না। তারা সঙ্গে সঙ্গে সন্দেহ করল, পাইলটকে আবার পূর্ব দিকে ঘোরাতে বাধ্য করলো। লিওলাবাতে বুঝলেন এখন সরাসরি তাদের সঙ্গে তর্ক করে লাভ নেই। তিনি তখন অন্য কৌশল নিলেন। তিনি এমনভাবে বিমান চালাতে শুরু করলেন যাতে ছিনতাইকারীরা মনে মনে ভাবে বিমান অস্ট্রেলিয়ার দিকেই যাচ্ছে, কিন্তু আসলে বিমান ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে কমোরোস দ্বীপপুঞ্জের দিকে। আফ্রিকার পূর্ব উপকূল আর মাদাগাস্কারের মাঝামাঝি ভারত মহাসাগরের বুকে কয়েকটি দ্বীপ নিয়ে এই দ্বীপপুঞ্জ। সেখানেই আছে একটি বিমানবন্দর, মরনি বিমানবন্দর। লিওলাবাদের কাছে সেটি তখন শেষ আসার জায়গা, কিন্তু সমস্যা হলো ছিনতাইকারীরা কিছুতেই বিমান নামাতে দিচ্ছিল না। তাদের চোখে তখন অস্ট্রেলিয়ার সম্ভাবনা। আর ককপিটে বসে লিওল জানেন এটি অসম্ভব। বিমান যত এগোচ্ছে জ্বালানি তত কমে যাচ্ছে, সময় গড়িয়ে যাচ্ছে। এক সময় বিমান নিয়ন্ত্রণ কেন্দ্র থেকেও পাইলটকে জিজ্ঞাসা করা হলো তাদের কি কোনো বিকল্প গন্তব্য আছে কিনা। লিওলাবাতে জানতেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিমানটাকে কোনোভাবে মরণের কাছে নিয়ে যাওয়া, কিন্তু তিনি ছিনতাইকারীদের সেটা স্পষ্ট করে বলতে পারছেন না, কারণ তারা যদি বুঝে যায় যে বিমান অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে না, তাহলে ককপিটের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এর মধ্যেই ছিনতাইকারীদের একজন ককপিট থেকে বেরিয়ে গেল, আর সেই মুহূর্তে লিওলাবাতে একটা সুযোগ পেলেন। তিনি বিমানের ভেতরের যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু ছিনতাইকারীদের নেতা দ্রুত ককপিটে আবার ফিরে এলো। লিওলের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হলো। সময় ফুরিয়ে যাচ্ছে, জ্বালানি কমে যাচ্ছে, আর মরনের বিমানবন্দর যতই কাছে আসছে লিওলাবাতে ততই বুঝতে পারছেন সেখানে পৌঁছালেও অবতরণ করা সম্ভব হবে না, কারণ বিমানটি ইতিমধ্যে নির্ধারিত জ্বালানি সীমার অনেক কাছে চলে এসেছে। এরপর এলো সেই মুহূর্ত যেটার অপেক্ষা কেউ করছিল না। ককপিটে সতর্ক সঙ্গে, জ্বালানি প্রায় শেষ। লিওলাবাতে জানালেন এখন আর কয়েক মিনিটের ব্যাপার। তিনি মরণের দিকে বিমান ঘোরালেন। দূরে দ্বীপ দেখা যাচ্ছে, কিন্তু বিমানবন্দর কোথায়? আর কতক্ষণ ইঞ্জিন চলবে? তিনি হিসাব করতে লাগলেন। একদিকে বিমানবন্দর, অন্যদিকে সমুদ্র, আর তার পেছনে ছিনতাইকারীরা। কিছুক্ষণের মধ্যে প্রথম ইঞ্জিন শক্তি কমে গেল। বিমান তখনও আকাশে, কিন্তু সেটা আর আগের মতো শক্তিশালী নয়। লিওলাবাতে বুঝলেন জ্বালানি শেষ হয়ে যাচ্ছে। তারপর সময় হলো 11:41। বিমানের ডান দিকে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। এক মুহূর্তে ককপিটের পরিস্থিতি বদলে গেল। একটি ইঞ্জিন আর কাজ করছে না। বিমানটি এখন মাত্র একটি ইঞ্জিনের শক্তিতে উঠছে। লিওলাবাতে জানালেন এখন যদি দ্বিতীয় ইঞ্জিনটাও বন্ধ হয়ে যায় তাহলে আর কোনো ইঞ্জিন থাকবে না। তখন বিমানটি আকাশে থাকবে না, নিচে নেমে আসবে। তিনি মরণের দিকে এগোতে থাকলেন, কিন্তু ছিনতাইকারীরা এখনও নিজেদের দাবি ছাড়েনি। তারা বুঝতেই চাচ্ছে না অস্ট্রেলিয়া এখন আর গন্তব্য নয়, অস্ট্রেলিয়া শুধু একটি অসম্ভব স্বপ্ন। আর তাদের সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে ভারত মহাসাগর। তারপর ককপিটে আরেকটি ভয়ঙ্কর মুহূর্ত এলো। দ্বিতীয় ইঞ্জিনেরও শক্তি কমতে শুরু করলো। লিওলাবাতে বুঝলেন আর মাত্র কয়েক মিনিট, তারপর বিমান আর নিজ শক্তিতে উঠবে না। আর সেই মুহূর্তে তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যেটা হয়তো 175 জন মানুষের জীবন আর মৃত্যুর মধ্যে শেষ সীমারেখা হয়ে দাঁড়াবে। বিমানটির ডান দিকের ইঞ্জিনটা তখন আর স্বাভাবিকভাবে কাজ করছে না। লিওলাবাতে বুঝলেন সময় শেষ হয়ে এসেছে। ঘড়ির কাঁটা এগিয়ে যাচ্ছে, বিমান এগিয়ে যাচ্ছে মরণের দিকে, আর জ্বালানি শেষ হতে শুরু করলো। 23 নভেম্বর 1996, প্রায় 11:41। হঠাৎ ডান দিকের ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল। ককপিটের শব্দ এক মুহূর্তে বদলে গেল। একটি ইঞ্জিন আর কোনো শক্তি দিচ্ছে না, কিন্তু বিমান এখনো আকাশে, কারণ বাম দিকের ইঞ্জিনটি তখনও চলছিল। লিওলাবাতে জানালেন এটি এখন তার শেষ ভরসা। তিনি মরণের বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু ককপিটে তখনও ছিনতাইকারীদের চাপ। তারা বারবার অস্ট্রেলিয়ার দিকে যাওয়ার কথা বলছিল। লিওন তাদের বোঝাচ্ছেন জ্বালানি শেষ হয়ে গিয়েছে, এখন বিমান নামাতে হবে, কিন্তু তারা শুনতেই চাচ্ছিল না। তারা ভেবেছিল সেটি তাদের মিথ্যা কথা। এই কয়েক সেকেন্ডের সুযোগই লিওন কাজে লাগালো। তিনি বিমানের ভেতরের যোগাযোগ ব্যবস্থা চালু করে যাত্রীদের উদ্দেশ্যে কথা বলতে শুরু করলেন। তিনি যাত্রীদের জানাতে চাইলেন বিমানটি জরুরি অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে, যাত্রীদের প্রস্তুত থাকতে হবে।
কিন্তু ঘোষণা শেষ হওয়ার আগেই ছিনতাইকারীদের নেতা আবার ককপিটে ঢুকে পড়ল। সে লিওলের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিল, কিন্তু ততক্ষণে লিওল যা বলার দরকার ছিল তা অনেকটাই বলে ফেলেছিল। তখন সামনে শুধু মরণের বিমানবন্দর, কিন্তু বিমানবন্দর কোথায়? লিওল জানেন দ্বীপটি খুবই কাছেই। তিনি বিমানবন্দরের রানওয়ে খুঁজতে শুরু করলেন। বিমান ধীরে ধীরে নিচে নামছে, বাম দিকের একটি মাত্র ইঞ্জিন চলছে, কিন্তু সেটিও কতক্ষণ চলবে তার কোনো নিশ্চয়তা নেই। তারপর সেই আশঙ্কাটিও সত্যি হলো, বাম দিকের ইঞ্জিনের শক্তিও কমতে শুরু করলো। লিওল আবাতে বুঝলেন এবার বিমানটি আর ইঞ্জিনের শক্তিতে উঠবে না। কয়েক মুহূর্ত পর দ্বিতীয় ইঞ্জিনটিও বন্ধ হয়ে গেল। এখন 961 নম্বর বোয়িং 767 একটি বিশাল গ্লাইডারে পরিণত হয়েছে। ইঞ্জিন নেই, ঠেলে নিয়ে যাওয়ার কোনো শক্তি নেই, শুধু বিমানের গতি আর উচ্চতা ব্যবহার করে যতটা সম্ভব দ্রুত অতিক্রম করা যাবে। কিন্তু সমস্যা হলো বিমানবন্দর এখনো চোখে পড়ছে না, আর বিমান ক্রমেই নিচে নামতে শুরু করেছে। ককপিটে লিওল আবাতে একাই বিমানটি নিয়ন্ত্রণ করছেন। তিনি মরণের বিমানবন্দর খুঁজেই যাচ্ছেন, কিন্তু ঠিক তখনই ছিনতাইকারীদের সঙ্গে তার সংঘর্ষ শুরু হলো। তারা বুঝতে পেরেছে বিমান অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে না। তারা বুঝতে পেরেছে কিছু একটা ভয়ঙ্করভাবে ভুল হয়েছে। ককপিটের নিয়ন্ত্রণ নিয়ে টানাটানি শুরু করলো। লিওল একদিকে বিমানটি স্থির রাখার চেষ্টা করছে, অন্যদিকে ছিনতাইকারীরা নিজেদের দাবি অনুযায়ী বিমানটি ঘোরাতে চাইছিল। একটি ভুল, শুধু একটি ভুল 175 জন মানুষকে সমুদ্রের দিকে পাঠিয়ে দিতে পারে। লিওল মরণের দিকে বিমান নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখন তার হাতে কোনো ইঞ্জিন নেই, শুধু বাতাস, গতি, আর সামনে একটি বড় দ্বীপ। দূরে সমুদ্রের ওপর মরণের উপকূল দেখা যাচ্ছে, কিন্তু রানওয়ে এখনো স্পষ্ট নয়। বিমান আরও নিচে নামছে, আর তখন লিওল একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন। যদি বিমানবন্দরে পৌঁছানো সম্ভব না হয়, তাহলে বিমানটিকে সমুদ্রেই নামাতে হবে। কিন্তু সমুদ্রে বিমান নামানো আর রানওয়েতে নামানো এক জিনিস নয়। ঢেউয়ের দিক ভুল হলে বিমান পানিতে আঘাত করে মুহূর্তের মধ্যে ভেঙে যেতে পারে। লিওল তাই ঢেউয়ের দিক লক্ষ্য করতে শুরু করলেন। তার পরিকল্পনা ছিল বিমানটিকে ঢেউয়ের সমান্তরালে নামানো। এতে পানিতে আঘাতের ধাক্কা তুলনামূলকভাবে কম হতে পারে, কিন্তু তার জন্য বিমানের নিয়ন্ত্রণ পুরো তার হাতে থাকতে হবে। আর ককপিটে সেই নিয়ন্ত্রণ তখন লড়াই চলছে। বিমান আরও নিচে নামছে, মাটির দূরত্ব কমছে। সমুদ্র এখন আর দূরের নীল দাগ নয়, এখন সেটা ককপিটের জানালার প্রায় পুরোটা জুড়ে। লিওল আবাতে শেষবারের মতো বিমানটিকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু ঠিক তখনই ছিনতাইকারীদের সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ আরও তীব্র হয়ে উঠল। বিমান তখন বাম দিকে হেলে গেল। লিওল আবাতে সেটাকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু উচ্চতা তখন এতটাই কম যে একবার ভুল হলে সংশোধনের সময় থাকবে না। নিচে ভারত মহাসাগর, সামনে বিশাল ঢেউ, আর বিমানের ভেতর 175 জন মানুষ। কেউ জানে না পরের কয়েক সেকেন্ড কি হবে। তারপর দূরের সমুদ্রে একটি সাদা রেখা দেখা গেল, ঢেউ। লিওল আবাতে বিমানটিকে সেই ঢেউয়ের সঙ্গে সমান্তরাল করার চেষ্টা করলেন। বিমান তখন পানির থেকে মাত্র কয়েকশো ফুট উপরে। আর কয়েক সেকেন্ড পর 961 নম্বর বিমানটি প্রথমবারের মতো সমুদ্রকে স্পর্শ করবে। দুটি ইঞ্জিনই বন্ধ। 175 জন মানুষ নিয়ে বোয়িং 767 এখন শুধু নিজের গতি আর উচ্চতার উপরে ভর করে আকাশে ভেসে আছে। ককপিটে লিওল আবাতে জানালেন এখন আর দ্বিতীয় কোনো সুযোগ নেই, সামনে মরণই। কিন্তু বিমানবন্দরের রানওয়ে এখনো ঠিকমতো ধরা পড়ছে না, আর বিমান ক্রমেই নিচে নেমে যাচ্ছে। লিওল বিমানটিকে যতটা সম্ভব উপকূলের কাছে রাখার চেষ্টা করলো, কারণ যদি রানওয়েতে পৌঁছানো সম্ভব না হয় তাহলে অন্তত সমুদ্রের কাছাকাছি তারা থাকতে পারবে। ককপিটে তখন শুধু তর্ক বিতর্ক আর যন্ত্রের শব্দ। দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যাওয়ার পর বিমানের স্বাভাবিক নিয়ন্ত্রণও সীমিত হয়ে গিয়েছে। সরকারি তদন্তে বলা হয়েছে তখন শুধু জরুরি বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখার জন্য বিমানের নিজস্ব বায়ুচালিত ব্যবস্থা কাজ করতে। লিওল আবাতে মরণের দিকে এগিয়ে আসছে। তিনি জানেন বিমানবন্দরে নামতে পারলে হয়তো অনেকের জীবন বাঁচবে, কিন্তু বিমানবন্দরে পৌঁছানো যাচ্ছে না কোনোভাবেই। তাই তিনি আরেকটি সম্ভাবনার হিসাব করতে লাগলেন, সমুদ্রেই নামতে হবে। কিন্তু ভারত মহাসাগরে একটি বিশাল যাত্রীবাহী বিমান নামানো কি সম্ভব হবে? এটি কোনো ভুল মুহূর্ত, ভুল সিদ্ধান্ত নয় তো? আর পুরো বিমানটি পানির আঘাতেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তবুও লিওলের হাতে আর কোনো বিকল্প নেই। তিনি বিমানটিকে সমুদ্রের উপর নামানোর জন্য প্রস্তুত হতে থাকলেন। তার মধ্যে যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা করলেন জীবন রক্ষাকারী জ্যাকেট পরে নিতে হবে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ নির্দেশও দিলেন, বিমান পানিতে আঘাত করার আগেই জ্যাকেট ফুলিয়ে দেওয়া যাবে না। কারণ
বিমান ভেঙে পানিতে ঢুকে গেলে ফুলে থাকা জ্যাকেট যাত্রীদের বের হওয়ার পথে বাধা তৈরি করতে পারে, কিন্তু কেবিনে তখন ভয় ছড়িয়ে পড়েছে। অনেকেই ঠিকমতো নির্দেশনাটি শুনতে পাচ্ছে না, কেউ বুঝতে পারছে না কি করতে হবে, আবার কেউ আতঙ্কে আগে জ্যাকেট ফুলিয়ে ফেলেছেন। আর বাইরে বিমান এখন সমুদ্রের খুবই কাছে। লিওলাবাতে ঢেউয়ের দিকে তাকালেন। তিনি চেষ্টা করছেন বিমানটি যাতে ঢেউয়ের সমান্তরালে নামতে পারে। এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ঢেউয়ের বিপরীতে আঘাত করলে বিমানটির গতি হঠাৎ থেমে যাবে, আর তখন পুরো কাঠামো একসঙ্গে ভেঙে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। লিওলাবাতে বিমানটিকে ধীরে ধীরে ঘুরিয়ে আনলেন। নিচে নীল সমুদ্র, দূরে মরণের উপকূল। বিমানের উচ্চতা দ্রুতই কমছে, আর তখন ককপিটে থাকা ছিনতাইকারীরা বুঝতে পারল বিমান অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছে না। তারা বুঝে গেল পাইলট তাদের কথা শোনেনি। তাদের মধ্যে আতঙ্ক তৈরি হলো। তারা আবার না বুঝেই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু করলো। লিওল বিমানটিকে সোজা রাখার চেষ্টা করছে, ছিনতাইকারীরা অন্যদিকে টানছে। এক মুহূর্তের জন্য বিমান কাত হয়ে গেল। লিওল আবার সেটাকে সামলানেন, কিন্তু এখন উচ্চতা এতই কম যে এবার নিয়ন্ত্রণ হারালে আর ফিরে আসা সম্ভব নেই। নিচে সমুদ্র, বিমান প্রায় পানির উপরে। লিওল শেষবারের মতো বিমানটিকে ঢেউয়ের সমান্তরালে আনার চেষ্টা করলেন। তারপর বোয়িং 767-এর চাকা নয়, তার পেট প্রথমে সমুদ্রকে স্পর্শ করল। একটি প্রচণ্ড ধাক্কা, তারপর আরেকটি। বাম দিকের ডানা পানিতে আঘাত করল। বিমান প্রচণ্ড ঘুরে গেল। ডান দিকে বাঁ দিকে প্রচণ্ড ঝাঁকুনি। কেবিনের ভেতর মানুষ ছিটকে পড়ল এদিকে সেদিকে। সিট ভাঙতে শুরু করলো, ব্যাগ ছুটে গেল, জানালা ভেঙে গেল। আর কয়েক সেকেন্ডের মধ্যেই বিমানের কাঠামো ভেঙে একাধিক অংশে ছড়িয়ে পড়ল। সমুদ্রের পানি দ্রুতই কেবিনের ভিতর ঢুকতে শুরু করলো। যারা তখনও ঠিকমতো জীবিত, তাদের সামনে এখন আরেকটি ভয়ঙ্কর পরীক্ষা। বিমান থেকে বের হতে হবে, কিন্তু কেবিনের ভেতর অন্ধকার, পানিতে ভরা। মানুষ চিৎকার করছে, কেউ বের হওয়ার পথ খুঁজছে, কেউ সিটের সঙ্গে আটকে গিয়েছে। আর যারা জ্যাকেট আগেই ফুলিয়ে ফেলেছিল, তাদের জন্য পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ফুলে থাকা জ্যাকেট তাদের শরীরকে পানির উপরে ঠেলে দিচ্ছিল, কিন্তু বিমানের ভেতর তখন উল্টোভাবে পানির নিচে ডুবে যাচ্ছে। ফলে অনেক যাত্রী বের হওয়ার দরজার দিকে নামতে পারছিল না। তারা কেবিনের ছাদের দিকে আটকে যাচ্ছিল। আর বাইরে কমোরোসের উপকূল থেকে মানুষ সমুদ্রের দিকে ছুটে আসতে শুরু করেছে। কেউ নৌকা নিয়ে এগিয়ে আসছে, কেউ সাঁতার কেটে এগিয়ে আসছে, কেউ পানিতে আটকে থাকা মানুষকে টেনে তুলছে। কিন্তু তখনও কেউ জানে না 175 জনের মধ্যে আসলে কতজন বেঁচে আছে। বিমানটির ধ্বংসাবশেষের চারপাশে সমুদ্রের পানি তখন মানুষ ভরে গিয়েছে। কেউ সাহায্যের জন্য চিৎকার করছে, কেউ আহত অবস্থায় ভেসে উঠছে, কেউ আবার কোনোভাবে ধ্বংসাবশেষ আঁকড়ে ধরে আছে। আর এই বিশৃঙ্খলার মাঝে শুরু হলো উদ্ধার অভিযান। কিন্তু কয়েক মিনিট পরই একটি ভয়ঙ্কর সত্যি প্রকাশ পেল। অনেক মানুষ বিমানের আঘাতে মারা যায়নি, তারা বেঁচে ছিল। তারা দুর্ঘটনার পরও জীবিত ছিল, কিন্তু বিমান ডুবে যাওয়ার পর তারা আর বের হতে পারেনি। আর তখনও উদ্ধারকারীরা জানতেন না এই দুর্ঘটনায় বেঁচে যাওয়া মানুষের সংখ্যা শেষ পর্যন্ত মাত্র কত হবে। বিমানটি সমুদ্রে আঘাত করার পর কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থেমে গিয়েছিল। তারপর চারিদিকে শুধু চিৎকার। কেউ সিটের সাথে ছিটকে পড়ে আছে, কেউ অনেক আহত হয়ে পড়ে আছে, কেউ অন্ধকারের মতো নিজের পরিবারের মানুষকে খুঁজছে। কিন্তু দুর্ঘটনা তখনও শেষ হয়নি, বরং যারা আঘাতের পর বেঁচে গিয়েছিল তাদের জন্য শুরু হয়েছে সবচেয়ে কঠিন কয়েক মিনিট। বিমানের ভিতর দ্রুত পানি ঢুকতে শুরু করলো। কেবিনের কিছু অংশ তখনও পানির ভিতরে। কিছু মানুষ নিজেদের সিট বেল্ট খুলে বের হওয়ার চেষ্টা করছিল, আর কেউ দরজা খুঁজছিলেন। আর এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি জিনিস অনেকের জন্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়ালো। সেটি হলো জীবন রক্ষাকারী জ্যাকেট। দুর্ঘটনার আগে লিওলাবাতে যাত্রীদের জ্যাকেট পরে নিতে বলেছিলেন ঠিকই, কিন্তু তিনি একই সঙ্গে সতর্ক করেছিলেন বিমান থেকে বের হওয়ার আগে জ্যাকেট ফুলানো যাবে না, কারণ পানির মধ্যে ঢোকার আগে জ্যাকেট ফুলিয়ে ফেললে সেটি শরীরকে ওপরে ঠেলে দিবে। বিমান তখনও পানির মধ্যেই থাকবে। মানুষ দরজা বা বের হওয়ার পথ থেকে বের হতে পারবে না। কিন্তু আতঙ্কের মধ্যে সবাই সেই নির্দেশনাটি ঠিকমতো শুনতে পারেননি। কেউ শুনলেও বুঝতে পারেননি, আর কেউ হয়তো ভেবেছিলেন জ্যাকেট যত দ্রুত ফুলিয়ে রাখবে তত দ্রুত বাঁচা সম্ভব হবে। ফলে অনেকে বিমানের ভেতরেই জ্যাকেট ফুলিয়ে রেখেছিলেন। বিমানটি এবার যখন পানিতে ডুবতে শুরু করলো, ফুলে থাকা জ্যাকেট তাদের শরীরকে কেবিনের ছাদের দিকে ঠেলে দিল। তারা পানির নিচে আটকে থাকলো। বের হওয়ার পথ ছিল নিচের দিকে, কিন্তু তাদের শরীর ভেসে উঠছে উপরের দিকে। একদিকে প্রচণ্ড পানি, অন্যদিকে মানুষ বের হওয়ার চেষ্টা করছে।
আর কয়েক মুহূর্তের মধ্যে সেই কেবিন পরিণত হলো মৃত্যুফাতে। তবে সবাই যে বিমানের ভেতর আটকে পড়েছে তা নয়। কিছু মানুষ ধ্বংসাবশেষের বাইরে বেরিয়ে আসতে পেরেছিল। তারা সমুদ্রের পানিতে ভাসতে শুরু করলো, কেউ আহত অবস্থায়, আবার কেউ বিমানের ভাঙা কোনো অংশ আঁকড়ে ধরে, কেউ একা, আবার কেউ সঙ্গীকে সাথে নিয়ে। তাদের সামনে তখনও বিশাল মুহূর্ত, কিন্তু দূরে দেখা যাচ্ছিল কমরসের উপকূল। সেখানকার মানুষও দুর্ঘটনা দেখতে পেরেছিল। স্থানীয় জেলেরা নৌকা নিয়ে সমুদ্রের দিকে ছুটে আসছিল। উদ্ধারকারীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করলো। কেউ আহত মানুষকে টেনে তুললো, আবার কেউ পানিতে ভেসে থাকা মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। সমুদ্রের ওপর তখনও একটি অদ্ভুত দৃশ্য। কিছু মানুষ বেঁচে থাকার জন্য একে অপরকে ধরে আছে, কেউ সাহায্যের জন্য চিৎকার করছে। 175 জন মানুষের মধ্যে কতজন বেঁচে আছেন এটিই বড় প্রশ্ন। উদ্ধারকারীরা এবার একে একে মানুষকে তীরে নিয়ে আসতে শুরু করলো। কেউ কেউ হাঁটতে পারছেন, আবার কাউকে বহন করে আনতে হচ্ছে, কেউ বা গুরুতর আহত হয়েছে। আর কিছু মানুষকে তো খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ঘন্টা পেরিয়ে গেল, সমুদ্রের মধ্যে অনুসন্ধান চলতে থাকলো। ধ্বংসাবশেষের আশেপাশে ডুবুরিরা খুঁজতে শুরু করলেন বাকি মানুষদেরকে। একদিকে জীবিতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্যদিকে মৃতদের খোঁজা হচ্ছে। কোমোরোসের মতো একটি ছোট দ্বীপের জন্য এটি ছিল ভয়াবহ একটি পরিস্থিতি। একসঙ্গে এত মানুষের মৃত্যু, আহত হওয়ার ঘটনা সামলানোর মতো পরিস্থিতি সেখানে ছিল না। শেষ পর্যন্ত হিসাব পরিষ্কার হলো, বিমানে থাকা 175 জনের মধ্যে 50 জন বেঁচে গিয়েছেন, আর 125 জনই মারা যান। সাথে ছিল সেই 3 জন ছিনতাইকারীর মৃতদেহ। কিন্তু মৃত্যুর সংখ্যা তখনও চূড়ান্ত হয়নি, কারণ গুরুতর আহতদের চিকিৎসা চলছিল। তাদের মধ্যে কিছুক্ষণ পর আরও একজন মারা যায়। একটি বিমান ছিনতাই দিয়ে যাত্রা শুরু হয়েছিল। কয়েক ঘন্টার মধ্যে সেটি পরিণত হলো ভয়াবহ এক সমুদ্র দুর্ঘটনায়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ দুর্ঘটনার পর তদন্তকারীরা ধ্বংসাবশেষ পরীক্ষা করতে শুরু করলেন। তখন সামনে আসতে শুরু করলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। পাইলট কি বিমানটিকে বাঁচাতে পারতেন? বিমানবন্দরে পৌঁছানোর আর কোনো কি সুযোগ ছিল? ছিনতাইকারীরা কেন পাইলটের কথা শুনল না? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি বিমানটি অন্যভাবে সমুদ্রে নামানো হতো তাহলে কি আরও মানুষ বেঁচে ফিরতে পারত কিনা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু হলো তদন্ত। আর তদন্ত যতই এগোলো ততই পরিষ্কার হতে লাগলো এই দুর্ঘটনা শুধু 3 জন ছিনতাইকারীর কারণে ঘটেনি। এর পিছনে ছিল বড় একটি সিদ্ধান্তের ভুল। আর সেই ভুলগুলোর শেষ পরিণতি হয়েছে ভারত মহাসাগরের বুকে। বিমানটি তখন সমুদ্রের ওপর, দুটি ইঞ্জিনই বন্ধ। কিন্তু 961 নম্বরের বিমানটি ভেতরে লড়াই তখন শেষ হয়নি, কারণ বিমানটিকে নামানোর দায়িত্ব শুধু লিওলাবাতের ওপর নেই। ককপিটেও তখন 3 জন ছিনতাইকারী ছিল, আর তাদের একজন তখনও বিশ্বাস করছে বিমানটি অস্ট্রেলিয়ার দিকেই নিতেই হবে। কিন্তু তখন অস্ট্রেলিয়াতে দূরের কথা, বিমানবন্দর পর্যন্ত পৌঁছানোর নিশ্চয়তা ছিল না। বিমান শুধু বাতাসের উপর ভেসে যাচ্ছিল। সময় প্রায় দুপুর 12টা। মরণের উপকূল তখন সামনে ছিল। লিওলাবাতে মরণের চারপাশে ঘুরে বিমানবন্দর রানওয়ে খুঁজছেন, কিন্তু তাকে কোনোভাবেই নিচে অবতরণের সুযোগ দেওয়া হলো না। সহকারী পাইলট ইয়োনাস মেকুরিয়া আবার ককপিটে ঢোকার চেষ্টা করেছিলেন। তিনি এতক্ষণ বাইরে ছিলেন, কিন্তু বুঝতে পারলেন যখন বিমানটি আর স্বাভাবিকভাবে উড়ছে না, তখন ককপিটে ঢুকে চিৎকার করে বলছিলেন, আমাকে সাহায্য করতে দিন। কিন্তু ছিনতাইকারীরা কেউই তাকে সাহায্য করতে দিল না, বরং তাদের কারণেই পরিণতি হলো আজকের এই সমুদ্রের দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তখনও তদন্তকারীদের অজানা ছিল। ঠিক শেষ মুহূর্তে বিমানের নিয়ন্ত্রণ আসলে কি ঘটেছিল এবং কার হাতে ছিল? লিওল কি নিজেই বাদিকে ঘুরেছিলেন প্লেন নিয়ে, নাকি ছিনতাইকারীদের হস্তক্ষেপে বিমান অতিরিক্ত বাঁকা হয়ে গিয়েছিল? ককপিটের শব্দ রেকর্ডার পরে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। তদন্তকারীরা রেকর্ডিং পরীক্ষা করে দেখতে পেলেন শেষ মুহূর্ত পর্যন্ত পাইলটরা বিমানটিকে নিয়ন্ত্রণে রাখার প্রচণ্ড চেষ্টা করেছিলেন, কিন্তু ছিনতাইকারীদের হস্তক্ষেপে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। এত বড় একটি বিমান সমুদ্রে আছড়ে পড়ার পর তখনও কিভাবে 50 জন মানুষ বেঁচে গেল, আর কেন 125 জন মারা গেলেন? এর উত্তরে লুকিয়ে আছে দুর্ঘটনার পরের কয়েক মিনিটে। কারণ কিছু মানুষ বিমানের আঘাত থেকে বেঁচে গিয়েছিলেন, কিন্তু তারা যখন পানির মধ্যে আটকা পড়লেন তখন তাদের সামনে ছিল আরেকটি বিপদ। বিমান ডুবে যাচ্ছিল, আর অনেক যাত্রী এমন একটি ভুল করেছিল সেটি শেষ পর্যন্ত তাদের বিমান থেকে বের হওয়ার পথই বন্ধ করে দিয়েছিল। সেই ভুলটির কারণে দুর্ঘটনার পর বেঁচে থাকার মানুষও মৃত্যুর মুখে চলে গিয়েছিল। বিমানটি সমুদ্রে আছড়ে পড়েছিল, 175 জনের মধ্যে 50 জন বেঁচেছিলেন। বাকি মানুষদের করা সেই লাইফ জ্যাকেট নিয়ে একটি ভুলের কারণে তাদের জীবন দিতে হলো।
23 নভেম্বর 1996 সেই দিনটি একটি শুধু বিমান ছিনতাইয়ের গল্প নয়, এটি একজন পাইলটের সঙ্গে 3জন ছিনতাইকারীর লড়াইয়ের গল্প, একটি ভুল ধারণা, একটি ভয়াবহ পরিণতির গল্প। এটা আতঙ্কের মধ্যে নেওয়া কয়েকটি সিদ্ধান্তের গল্প, আর সবচেয়ে বেশি এটা সেই 50 জন মানুষের গল্প যারা এমন একটি দুর্ঘটনা থেকে ফিরে বেঁচেছিলেন যেখান থেকে ফেরার কোনো সম্ভাবনাই ছিল না। সেই দুর্ঘটনা একটি বিষয় মনে করিয়ে দেয়, একটি বিমানে কয়েকশো মানুষ থাকতে পারে, কিন্তু কখনো কখনো তাদের জীবন নির্ভর করে একজন মানুষের সিদ্ধান্তের ওপর। আর সেই মানুষটি যদি শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ে, তাহলে অসম্ভব পরিণতিতেও কিছু মানুষ বেঁচে ফিরতে পারেন।